5 মাস হতে চলল স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং এই ছাত্র জনতা ঠিক যেমন সরকার চেয়েছিল, যে রকম সরকার চেয়েছিল, যাকে সরকারে বসাতে চেয়েছিল, সেই সমস্ত কিছু সফলভাবে তৈরি করাও হলো। কিন্তু আজও 5 মাস হয়ে গেল, তাদের চাহিদা মতো সরকার তৈরি হওয়ার পরও আজও সেই ছাত্র জনতা দেখুন দেশের পতাকা হাতে কিভাবে এখনও রক্ত ঝরাচ্ছে। দেখুন, এনসিটিভির সামনে কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা, অনেকে আহত। এই ভিডিওটি বানানো পর্যন্ত এখনও পর্যন্ত এই ছাত্রদের মারপিট চলছে। এটা বিস্তারিত একটা রিপোর্ট, আপনাদেরকে পুরোটাই পড়ে শোনাবো। আজ আমি বেশি এই ভিডিওতে বিশ্লেষণ করব না বা বিশাল কিছু কথা বলবো না। এই রিপোর্টটাই পড়ে শোনালে আপনাদের তাক লেগে যাবে যে ভাই কাদের হাতে দেশটা তুলে দিলাম। তবে শুরু করার আগে, রিপোর্টটা পড়ার আগে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কারণ এই কথাগুলো আজকে অত্যন্ত প্রাসঙ্গিক। দেখুন, ভারতবর্ষে ব্রিটিশরা শত শত বছর শাসন করে গিয়েছে। অনেকে সেই সময় বলতো যে আমাদের দেশে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছিল, তাহলে মহাত্মা গান্ধী লাঠি ভাটা নিয়ে কেন ইংরেজদের তাড়িয়ে দেয়নি? কেন মহাত্মা গান্ধী অনশন করত? কেন মহাত্মা গান্ধী চুপচাপ থেকে আন্দোলন করত? এই কথার গভীরতা আজ আপনারা হাড়ে হাড়ে প্রমাণ পাবেন। দেখুন, আমাদের দেশের নেতারা, মহাত্মা গান্ধী বা সেই সময়ের যেসব নেতারা, তারা এইভাবে আন্দোলন করে কেন ব্রিটিশদের থেকে দেশটাকে স্বাধীন করেছিল জানেন? কারণ মহাত্মা গান্ধী বা সেই নেতারা জানতো যে আজ যদি এই জনতাকে অহিংসভাবে না করে হিংসা দিয়ে ব্রিটিশদের থেকে দেশটাকে নেওয়া হয়, তাহলে কাল এই জনতা আবারও রাস্তায় বসে পড়বে। ছোট ছোট বিষয়ে তারা আবারও আন্দোলন করতে শুরু করবে। তারা আবারও সেই স্বাধীন দেশের সেই সরকারের উপরেই ছড়ি ঘোরাতে শুরু করবে। সেই জন্য মহাত্মা গান্ধী সবসময় অহিংসের পথ বেছে নিয়েছে, নাকি হিংসার পথ। মহাত্মা গান্ধী এই জন্যই হিংসার পথে ব্রিটিশদের থেকে দেশটাকে স্বাধীন করেনি, কারণ তাদের মস্তিষ্ক ছিল রাজনীতিতে খুবই পরিপক্ক। তারা জানতো আজ যদি হিংসা দিয়ে ভারতকে স্বাধীন করা হয়, তাহলে এই ভারতের জনতাই কাল স্বাধীন ভারতের স্বাধীন সরকারের বিরুদ্ধে কথায় কথায় আন্দোলন করতে শুরু করে দেবে। তো সেই জিনিসটাই আজ আমরা বাংলাদেশে দেখছি। হিংসা দিয়ে নেওয়া কোনো জিনিস কখনোই সেই দেশকে সুখ, শান্তি, সমৃদ্ধি, উন্নতি এনে দিতে পারে না। আর তার জলজ্যান্ত প্রমাণ দেখুন, এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। কিন্তু আজকের এই ঘটনাটি বিশেষ কেন? কারণ এখানে ছাত্ররা জড়িত রয়েছে। আসুন এই রিপোর্টটি পুরোটা পড়ে, ঠিক যেমনভাবে ছাপা হয়েছে তেমনভাবে পুরোটা পড়ে আপনাদেরকে শোনাই, তাক লেগে যাবে আপনাদের। বন্ধুরা, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ এবং গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে বিক্ষোভ কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। আজ বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ভবনের সামনে এই ঘটনা ঘটেছে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ 5 দফা দাবিতে আজ সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠন। এই হচ্ছে সেই সংগঠন। অন্যদিকে আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল মানুষ পাঠ্য বইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যায়। ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায় এনসিটিভির সামনে আগে থেকেই স্টুডেন্ট ফর সভারেন্টি ব্যানারে একদল লোক অবস্থান নিয়েছিলেন। পরে দুপুর 12:15 দিকে সেখানে যায়
সেই সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারধারীরা। আদিবাসী ছাত্র জনতার ব্যানারে কর্মসূচি ছিল পুনর্নির্ধারিত। স্টুডেন্ট ফর সোভারেনিটি ব্যানারেও সেখানে গতকাল কর্মসূচি দেওয়া হয়। আদিবাসী ছাত্র জনতার ব্যানারে সমবেত মানুষেরা এনসিটিভির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে তার মাঝে অবস্থান নেয়। তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিচ্ছিল। ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায় বেলা 1টার কিছু সময় পর কিছু লোক সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা মানুষগুলোর উপরে হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়, তাদের মধ্যে একজন নারী ছিল। স্টুডেন্ট ফর সোভারেনিটি দাবি করছে তাদের উপরে হামলা হয়েছে। অন্যদিকে আদিবাসী ছাত্র জনতা দাবি করছে তাদের উপরে হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে। পুলিশ তখন লাঠিপেটা করে দুই পক্ষকে সরিয়ে দিয়ে এনসিটিভি ভবনের সামনে অবস্থান নেয়। বেলা 1:30টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টুডেন্ট ফর সোভারেনিটির ব্যানারে আসা লোকজন মতিঝিল শাপলা চত্বর এলাকায় ছিলেন, আর আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছেন। নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বইয়ের পিছনের প্রচ্ছেদে আদিবাসী শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল, কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সোভারেনিটি। এরপর সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং পাঠ্য বইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি যুক্ত করা হয়। তবে স্টুডেন্ট ফর সোভারেনিটি আগের গ্রাফিতিটি সংযোজনের দায়ে রাখাল রাহা ওরফে সাজ্জাদের অপসারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি করে। আজ এনসিটিভির সামনে আয়োজিত কর্মসূচিতে 5 দফা দাবি তুলে ধরেন স্টুডেন্ট ফর সোভারেনিটি যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা। দাবির মধ্যে রয়েছে অবাঙালিদের আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো বই পুস্তক ছাপানো যাবে না, লেখালেখি করা যাবে না, কোনো নাটক সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না। বাঙালিদেরই বাংলাদেশের একমাত্র আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসাবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এবার আমার কথার মূল্য দেখতে পাচ্ছেন। হিংসা দিয়ে এই ছাত্রদের হাত থেকে, ছাত্রদের সহায়তায় এদের মাথায় হিংসা ঢুকিয়ে এদেরকে দিয়ে যে এই কথিত নূতনভাবে দেশটাকে স্বাধীন করা হলো, সেই ছাত্ররা আজ তাদের মাথায় বিজ্ঞান, ইতিহাস, প্রযুক্তি, সায়েন্স এসব কিছু নেই, আবিষ্কার নেই, উন্নতি নেই, তাদের মাথায় আছে রাজনীতি। আমাদের বিরুদ্ধে কে কী বলছে সেটা নিয়ে সাথে সাথে নেমে পড়ো। তারা একটা দাবি তুলেছিল যে আদিবাসী এই শব্দটা যেটা আছে সেটাকে বাদ দিতে হবে। সরকার তাদের সেই দাবি শুনে সেটাকে পাঠ্য বই থেকে বাদও দিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের দাবি, তাদের আন্দোলন থামেনি। সেটা বাদ দেওয়ার পর তারা আবারও দাবি নিয়ে আসে যে এটা যে সংযোজন করেছিল এর সাথে জড়িত সেই ব্যক্তি বা যারা জড়িত আছে তাদের অপসারণ করতে হবে এবং সেই ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তাছাড়াও এই যে তাদের আরও যে এক্সট্রা দাবি বেরিয়ে এসেছে সেগুলোও মানতে হবে। সুতরাং বুঝতে পারছেন। অন্যদিকে আদিবাসী ছাত্র জনতার দাবি হলো আগের গ্রাফিতিটি পাঠ্য বইয়ে পুনর্বহাল করা। এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যাওয়া তারা আজ দুপুর 12টার দিকে প্রথম আলোকে বলেন, এনসিটিভি পাঠ্য বইয়ে এবার আদিবাসী লেখা গ্রাফিতি যুক্ত করেছিল, তার বিরুদ্ধে মব তৈরি করা হয়, পরে আদিবাসী লেখা গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে, ওই গ্রাফিতি পুনর্বহাল করতে হবে, এটা তাদের দাবি। এদিকে দুই পক্ষই দাবি করছে তাদের উপরে হামলা হয়েছে এবং তাদের লোক আহত হয়েছে। এখানে একজন বলছেন যে আমরা অবস্থান কর্মসূচি শেষ করে চলে যাওয়ার সময় ওই আদিবাসী ওখান থেকে কেউ বলছে হামলা চালানো হয়েছে, এতে 14-15 জন আহত হয়েছে, এতে একজনের অবস্থা গুরুতর, তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সুতরাং এই হচ্ছে পুরো ঘটনা। এবার এখানে কয়েকজন পাঠক কয়েকটি মন্তব্য করেছে, আপনারা একটু দেখুন। একজন বলছে, বইয়ের মলাট সাদা করে দিন, শুধু বইয়ের নামটা লেখা থাকবে। বাচ্চারা বাচ্চারা যার যার মতো এঁকে নেবে, এত কিছু দেওয়া লাগে নাকি? বই যেভাবে এদেশে বদলায় বারবার, সেভাবে কোনো নায়ক নায়িকা কাপড় বদলায় না। অন্যদিকে আরেকজন বলছে, সব কিছু গায়ের জোরে চাপিয়ে দেওয়ার প্রবণতার নামই এই ফ্যাসিবাদ। পতিত স্বৈরাচার তথা ফ্যাসিস্টদের চেয়েও তো দেখছি এরা ভয়াবহ। তাহলে 2024-এর গণ অভ্যুত্থানের অর্জন কি? এক ফ্যাসিবাদী শক্তির বিদায়ের মধ্যে দিয়ে তার চেয়েও ভয়ঙ্কর ফ্যাসিবাদী শক্তির উত্থান। সুতরাং এই যে ব্যক্তিটি এই যে কমেন্টটি করেছে, তার কমেন্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী, কেননা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে আখ্যা দিচ্ছেন। সুতরাং ইনিও এই 24-এর আন্দোলনে সমর্থন দিয়েছিল, কিন্তু এখন সেই 24-এর আন্দোলনে সমর্থন দেওয়া একজন মানুষ কি বলছে, যে যার হাত থেকে দেশটাকে বের করে নিয়ে আসলাম, তার থেকেও বড় এক ফ্যাসিবাদীর শক্তির উত্থান এখন আমরা দেখতে পাচ্ছি। তার একটা জলজান্ত প্রমাণ তো তাদের এই দাবিগুলোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, যে পাঠ্যপুস্তকে যে জিনিসটা যুক্ত করা হয়েছিল সেটা নিয়ে তারা দাবি করলো, সরকার সেটাকে সরিয়ে দিল, কিন্তু তা সত্ত্বেও তারপর আরও 10টা দাবি সামনে নিয়ে আসা হলো, এবং কে করেছে, কেন করেছে, তাদের চাকরি থেকে বাদ দাও, তাদেরকে খুঁজে খুঁজে শাস্তির আওতায় আনো। এগুলো কারা বলছে? এগুলো বলছে দেশের জনগণ। জনগণ বলতে কে? ছাত্র জনতা। সুতরাং এদের মাথায় আজ তাহলে কি আছে? এখানে দেখুন, এই ছবিটাকে খুব ভালো করে দেখুন। এই হচ্ছে দেশপ্রেম। কেন বলছি এই কথা? এখানে দেখুন কি দিয়ে মারা হচ্ছে, পতাকা। সুতরাং দেশের পতাকার ভীষণ একটা খুব অমায়িক একটা ব্যবহার হচ্ছে। বাংলাদেশের পতাকাকে সম্মান দেওয়ার জন্য অসাধারণ কাজে এখন এই পতাকাকে ব্যবহার করা হচ্ছে। দেখুন, এখানে একটা লাঠির মাথায় পতাকা, এখানে একটা লাঠির মাথায় পতাকা। এই পতাকা দিয়ে দেশের জনগণেরই রক্ত নেওয়া হচ্ছে আজ। এই হচ্ছে বর্তমান ছাত্র জনতার দেশপ্রেম। তো এ বিষয়ে আমি আর বেশি কিছু আপনাদের সাথে বিশ্লেষণ করলাম না। বাদবাকি কমেন্ট বক্সে আপনারাই জানিয়ে যাবেন যে 24-এর আন্দোলনে যারা সমর্থন দিয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, তারা এই বাংলাদেশ চেয়েছিলেন? ভালো করে তাকিয়ে দেখুন, পতাকার নিচে রক্ত ঝরছে আপনাদেরই ভাই। এরা বিদেশি কেউ নয়, এরা স্বৈরাচারী শাসকের দোসর নয়। তাহলে এই 24-এর অভ্যুত্থানের কি উদ্দেশ্য ছিল?